নমস্কার, গুড মর্নিং, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান এডুকেশন অনলাইন। আমাদের একটি বছর ধরে, প্রায় 1.5 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের যেটা আশা রয়েছে যে এই অনুষ্ঠান দেখে অনেক ছাত্রছাত্রী তার ভবিষ্যতের জন্য নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুতিতে অনেকটা সাহায্য পাচ্ছে এই অনুষ্ঠান থেকে এবং তারা তৈরি করতে পেরেছে। আজকেও আমাদের একটি বিষয় থাকবে এবং থাকবেন স্যার। আজকে রয়েছেন বিশ্বরূপ সেনাপতি। আজকে আমাদের বিষয় হচ্ছে ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনস। তো অনেক অনেক স্বাগত। নমস্কার ম্যাডাম। নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাবজেক্টটা নিয়ে যদি বলতে চাই আমি একটু পরে আসছি টপিকে। তো তার আগে বলি যে আমরা সবাই জানি যে এই আমাদের সারা দেশে যে কোভিড প্যান্ডামিক চলছে, তো তার জন্য আমরা সবাই মোটামুটি কম বেশি একটা পরিস্থিতির শিকারে আছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা সবচেয়ে আগে দেখি, তো এবছর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা আছো তো তোমরাই সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে আছো যে আদৌ পরীক্ষাটা হবে কি হবে না সেই জায়গায় দাঁড়িয়ে। তো আমি ফার্স্টেই বলবো যে তোমরা তোমাদের একদম সর্বোচ্চ প্রিপারেশান নিয়েই তোমরা পুরো সেইভাবে নিজেকে তৈরি করো, যাতে তোমাদের পরীক্ষার খাতাতে যদি পরীক্ষা হয়, যদি যেন কোনো রকম প্রবলেমে না পড়ো তোমরা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা একদম তোমাদের টপ প্রিপারেশানটাই নিয়ে রাখো। তো সেই জন্য তোমাদের হেল্পও করছেন এই সময়ে। প্রত্যেকটা দিন আমি হয়তো প্রতিদিন সময় পাই না দেখার, কিন্তু যতদিনই সময় পাই আমি দেখি যে প্রতিদিনই সকালবেলা এখানে তোমাদের একটা অনলাইন এডুকেশনের একটা ক্লাস করানো হয়। তো সেখানে বিভিন্ন জায়গা থেকে স্যার ম্যাডামরা আসেন, তোমাদেরকে নিজেদের মতো করে বোঝানোর চেষ্টা করেন যাতে তোমরা আরও বেটার একটা প্রিপারেশান নিতে পারো, বা যে টপিকটা বা যে সাবজেক্টটা তোমরা মানে পরীক্ষায় বসবে সেই সাবজেক্টটা নিয়ে, সেই সাবজেক্টের ওপরই তোমাদের একটা ধারণা একটা তৈরি করার জন্য স্যার ম্যাডামরা ক্লাস দিয়ে থাকেন। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে আমি যে আজকে তোমাদের সাবজেক্টটা নিচ্ছি কম্পিউটার অ্যাপ্লিকেশান, তো প্রথমেই বলে রাখি এটা এমনই একটা সাবজেক্ট যেটা কিনা তোমরা পরীক্ষাতে সবচেয়ে বেশি স্কোরিং পেপার এটা, কারণ সব থেকে বেশি নাম্বার ডিস্ট্রিবিউশন এই সাবজেক্টের ওপরে আছে। প্রচুর এমসিকিউ আছে, প্রচুর এসএকিউ আছে, প্রচুর মানে অল্প সংখ্যক ব্রড কোশ্চেন আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সব থেকে স্কোরিং পেপার হচ্ছে আমাদের এই কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা। কম্পিউটার সায়েন্সও বলতে পারো, কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন দুটোই খুব স্কোরিং সাবজেক্ট। আসলে এখনকার যুগে এই সময়ের মধ্যে কম্পিউটার হচ্ছে প্রচণ্ড প্রয়োজনীয় একটা সাবজেক্ট। মানে কম্পিউটার ছাড়া মানে আমরা সাধারণ মানুষ যারা অনেক দিন আগে পড়াশুনো শেষ করেছি আমরা প্রত্যেকেই কিন্তু কম্পিউটার নিয়ে মানে ব্যবহার করছি। সুতরাং কম্পিউটারের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই এবং আগামী দিনে আগামী প্রজন্মের জন্য এই কম্পিউটার অ্যাপ্লিকেশনস যেটা আজকে স্যার আমাদেরকে পড়াবেন বা তোমাদেরকে পড়াবেন, আমরাও পড়বো তার সঙ্গে, আমাদের জন্য এটা খুব উপকারী হবে। তার কারণ বিশেষ করে তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, ক্লাস 11-এ পড়ছো, ইভেন ক্লাস 10-এও তোমরা পড়াশোনা করছো, তোমরা যদি এই চ্যাপ্টারটাকে খুব ভালো করে শুনতে পারো ভবিষ্যতে তোমাদের এটা ভীষণভাবে কাজে লাগবে। নাম্বার 1। নাম্বার 2, এই অনুষ্ঠানটা একই সঙ্গে ফেসবুক পেজে লাইভ হচ্ছে। তোমাদের প্রত্যেকের ফেসবুক পেজ আছে, তুমি সেই ফেসবুক পেজে কিন্তু এটাকে শেয়ার করে দাও এবং অবশ্যই তাহলে তোমার কাছে এটা চ্যাপ্টার হিসেবে রয়ে যাবে। তোমরা চলে যাই যে আলোচনাতে ছিলাম। ম্যাডাম, তো আমি ফার্স্টেই তোমাদের আজকে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে বিষয় মানে টপিকটা পড়াবো, সেই টপিকটার নাম হচ্ছে তথ্য প্রেরণের ধরন, ডেটা ট্রান্সমিশন মোড। তো তোমরা জানো যে কম বেশি এই পেপারটা থেকে এই পার্টিকুলার এই টপিকটা থেকে কোশ্চেন আসে। তো কী রকম কোশ্চেন আসে না আসে সেটা আমি আস্তে আস্তে ডিসকাস করব। তো ফার্স্টে আমি একদম টপিকে চলে যাচ্ছি, যার নামটা হচ্ছে তথ্য প্রেরণের ধরন বা ডেটা ট্রান্সমিশন মোড। তো ডেটা ট্রান্সমিশন মোড বলতে আমরা কী বুঝি না, যোগাযোগের মাধ্যম হিসাবে আমরা যে ডেটা ট্রান্সফার করি, মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে আমরা ডেটা ট্রান্সফার করি, তো সেটা কিভাবে করি, কটা প্রসেসে হয়, সেই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের আজকের এই টপিকটা। তো ফার্স্টে দেখি আমি একটু বোর্ডে করে করে দেখাচ্ছি ছবি এঁকে এঁকে। তো ফার্স্টে যেটা আছে ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে ডেটা ট্রান্সমিশন মোডের হচ্ছে না 3টে পার্ট হয়, 3 প্রকার হয় ডেটা ট্রান্সমিশন মোড। যেটা হচ্ছে আমাদের তথ্য প্রেরণের দিক থেকে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনটা হচ্ছে আমাদের 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সিমপ্লেক্স মেথড। 2 নম্বর হচ্ছে হাফ ডুপ্লেক্স।
হাফ ডুপ্লেক্স মেথড, আর 3 নাম্বার হচ্ছে ফুল ডুপ্লেক্স মেথড। ফুল ডুপ্লেক্স মেথড। তো এবার আমি কী দেখলাম, 3টে মেথড আমাদেরকে একটু জানতে হবে। একটা হচ্ছে সিমপ্লেক্স মেথড, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মেথড, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মেথড। তো আমি একটা একটা করে এগোবো। ফার্স্ট আমি যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথডটা কী জিনিস না, ধরো আমি দুটো নোড নিলাম, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার। তো সেন্ডারটাকে আমি কী করছি না, সেন্ডারটাকে আমি এ দ্বারা ডিনোট করছি আর রিসিভারটাকে আমি বি দ্বারা ডিনোট করছি। এবার কি হচ্ছে না, আমি একটা মাত্র কমিউনিকেশান চ্যানেল এর মধ্যে দিয়ে পাস করছি, যেটা কি না সেন্ডার থেকে রিসিভারের দিকে আমাদের যাচ্ছে, সেন্ডার থেকে রিসিভারের দিকে যাচ্ছে। আর জিনিসটা কি হবে না, একমুখী তথ্য প্রেরণ। সবসময় কি হবে না, সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটাটা যাবে, মানে একমুখী তথ্য প্রেরণ হবে, কিন্তু কখনোই রিসিভার থেকে সেন্ডারের দিকে কিন্তু ডেটাটা আসবে না। এটা কিন্তু খেয়াল রাখবে, সিমপ্লেক্স পদ্ধতির ক্ষেত্রে কখনোই সেন্ডার থেকে রিসিভারের দিকে সবসময় ডেটাটা যাবে, কিন্তু কখনোই রিসিভার থেকে সেন্ডারের দিকে ব্যাক প্রসেসে ডেটাটা কিন্তু আসবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি হবে না, যদি আমরা এই সিমপ্লেক্স মেথডটার যদি একটা এক্সাম্পল আমরা দেখতে চাই, তাহলে আমাদের নর্মাল এক্সাম্পল কি আছে না, ধরো আমাদের কম্পিউটারের কিবোর্ডের সাথে যে মনিটরের সম্পর্কটা। তো কিবোর্ডের সাথে মনিটরে কী হয় না, আমরা কিবোর্ডের মাধ্যমে সবসময় টাইপ করি, সেই টাইপিংটা কোথায় ভেসে ওঠে আমাদের না, মনিটরের স্ক্রিনের মধ্যে আমাদের সেই টাইপিংটা ভেসে ওঠে। কিন্তু আমরা কখনোই দেখি না যে মনিটর থেকে কোনো কিছু আমাদের কিবোর্ডের মধ্যে প্রতিফলন হচ্ছে, বা মনিটর থেকে কোনো কিছু আমরা কিবোর্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো সবসময় দেখবে কিবোর্ড থেকে যখন আমরা কিছু টাইপ করি সেটা মনিটরের কাছে গিয়ে ফুটে ওঠে বা মনিটরে আমরা দেখতে পাই। এটা গেল একটা সিমপ্লেক্স পদ্ধতির একটা উদাহরণ। এবার চলে আসছি আমি হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে। সেখানে একটু এইবার যেটা 2 নম্বরে আছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে, হাফ ডুপ্লেক্স পদ্ধতিটা কি না, ধরো সেম জিনিস, আমি দুটো নোড আমি নিলাম এখানে, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার। তো সেন্ডারটাকে আমি এ দিয়ে কানেক্ট করছি, আবার সেম জিনিস রিসিভারটাকে আমি বি দ্বারা কানেক্ট করছি। হাফ ডুপ্লেক্সে কী হবে না, ডেটাটা দুই দিকেই যাবে, মানে সেন্ডার থেকে রিসিভারের দিকেই যাবে, আবার রিসিভারের থেকে সেন্ডারের দিকেও আসবে। দেখো অ্যারো চিহ্নটা আমি দুদিকেই দিয়েছি, একটা হচ্ছে সেন্ডার থেকে রিসিভারের দিকে, একটা হচ্ছে রিসিভার থেকে সেন্ডারের দিকে। কিন্তু জিনিসটা কি হবে না, তথ্য প্রেরণটা কি হবে না, তথ্য প্রেরণ উভমুখী কিন্তু একসাথে নয়। তথ্য প্রেরণ উভমুখী কিন্তু একসাথে নয়, মানে এটা কি, মানে আমরা যখন সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটাটা যাবে তখন শুধুমাত্র সেন্ডার থেকে ডেটাটা কিন্তু রিসিভারের কাছেই পৌঁছাবে, কখনোই সেই কাজটা চলাকালীন কখনোই রিসিভার থেকে কিন্তু সেন্ডারের দিকে ডেটাটা আসবে না। ফার্স্টে কী হবে না, সেন্ডার ডেটাটাকে প্রেরণ করবে, রিসিভার সেই ডেটাটাকে ফার্স্টে গ্রহণ করবে, মানে রিসিভার যে গ্রাহক সেই ডেটাটাকে আমাদের নিয়ে নেবে। তারপরে রিসিভার সেই ডেটাটাকে দেখবে যে কী ট্রান্সমিশনটা দিতে চেয়েছে, তারপর রিসিভার কি করবে, সেন্ডারকে প্রেরণ করবে, সেন্ডার সেটা গ্রহণ করবে। কিন্তু কাজটা কখনোই একসঙ্গে কিন্তু হবে না, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে যে কাজটা কখনোই একসঙ্গে হবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি এক্সাম্পল দিতে চাই, তো আমাদের উদাহরণটা কি হবে না, আমরা যে ওয়াকি টকি ইউজ করি, বিভিন্ন পুলিশ সার্জেন্ট বলো, বিএসএফ আর্মি বলো, জওয়ান বলো, তো তারা যে ওয়াকি টকি ইউজ করেন, তো সেই ওয়াকি টকির মাধ্যমে কি হচ্ছে না, তারা ফার্স্টে একটা কথা বলছে, সেই কথাটা যেখানে পৌঁছাচ্ছে বা যাকে বলছেন তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে, সেটা শোনার পর কিছু সময় পর আমাদের ওখান থেকে অ্যান্সার আসছে রিসিভারের কাছ থেকে, তখন সেটা সেন্ডারের কাছে গিয়ে আমাদের পৌঁছে যাচ্ছে। তো আবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখতে চাই, তো আমরা যে এখনকার দিনে যে বাস্তব উদাহরণ, আমরা যে নর্মাল ভয়েস যেটা আমরা হোয়াটসঅ্যাপে ভয়েস কল করি, সেই হোয়াটসঅ্যাপের ভয়েস কলে কী হয় দেখবে না, কখনোই একসাথে কিন্তু আমরা কথাটা শুনতে পাই না, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের টাইমের কিন্তু একটা গ্যাপিং থাকে। মানে আমি যে কথাটা বলছি সেটা যাকে ফোনটা আমি করেছি কলটা,
তার কাছে পৌঁছানোর পর কিছুক্ষণ পর সে আমাকে উত্তরটা দিতে পারছে। মানে কি না, আমি তথ্য প্রেরণটা দুদিকেই করতে পারছি, কিন্তু কখনোই আমরা একসাথে তথ্য প্রেরণটাকে আমরা করতে পারছি না। তো এটা গেল হচ্ছে হাফ ডুপ্লেক্স পদ্ধতি। এরপর আমি যেটা করাবো সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোডে কি হচ্ছে না, সেম জিনিস, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার, এটাকে এ ধরছি আর এটাকে আমি বি ধরছি। এটাতেও তাই, দুটো তার বর্তমান, একটা সেন্ডার থেকে রিসিভার, একটা রিসিভার থেকে সেন্ডার। কিন্তু কি হবে না, একই সঙ্গে উভয় দিকে তথ্য প্রেরণ। কি বলছে না, দেখো একই সঙ্গে উভয় দিকে তথ্য প্রেরণ মানে একটা সেন্ডার নিয়েছি যেটাকে আমি এ দ্বারা ডিনোট করেছি, একটা রিসিভার নিয়েছি যেটাকে আমি বি দ্বারা ডিনোট করেছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, একই সঙ্গে উভয় দিকে তথ্য প্রেরণ মানে কাজটা কি থাকে না, যখন আমরা কাউকে ধরো, যদি আমরা উদাহরণ হিসাবে বলতে চাই, যদি আমরা কাউকে নর্মাল টেলিফোন লাইনে কথা বলি, তখন কি হয় না, আমি একটা কথা বলার সাথে সাথেই সেই উত্তরটা কি হচ্ছে না, আমার অপর প্রান্ত থেকে সেই উত্তরটা পেয়ে যাচ্ছি আমি, বা আমার কথাটা চলাকালীন সঙ্গে সঙ্গে অন্য দিক থেকে একটা আমার অ্যান্সার আসছে। তো তাহলে দেখো একই সময়ে আমরা কিন্তু দুটো কাজই করতে পারছি, মানে দুটো দিক থেকে আমরা কথোপকথনটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি। তো সেটাই হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স মোড যেটা, বা ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন যেটা। তো এক্ষেত্রে বলে রাখি না, এক্ষেত্রে সেন্ডার আর রিসিভারের কাছে কিন্তু 50-50% করে আমাদের সিগন্যালটা দেওয়া থাকে, বা ব্যান্ডউইথ যেটা, মানে আমাদের কথোপকথনের বা ডেটা ট্রান্সমিশনের যে রেটের যে সিগন্যালটা, মানে কার কাছে কতটা কীভাবে পৌঁছাবে, সেই সিগন্যালটা কিন্তু আমাদের সেন্ডারের কাছেও 50%, রিসিভারের কাছেও 50% দেওয়া থাকে। সেদিক থেকে আমি যদি বলি, আগের মোডটা যেটা ছিল হাফ ডুপ্লেক্সে কিন্তু যে সেন্ড করছে বা যিনি সেন্ড করছেন ডেটাটা, তার কাছে সবসময় সেই সিগন্যাল বা ব্যান্ডউইথটা দেওয়া থাকে। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট একটা, যে কখন ব্যান্ডউইথটা কার কাছে দেওয়া থাকবে। সবসময় যে সেন্ড করছে হাফ ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে, সেটা সেন্ডার থেকে রিসিভারই হোক, বা ডেটাটা রিসিভারের কাছে পৌঁছে যাওয়ার পর যখন রিসিভার থেকে যখন আবার সেন্ডারের কাছে আসছে, তখন কিন্তু সিগন্যালটা কিন্তু রিসিভারের কাছে দেওয়া থাকলো আবার। কিন্তু ফুল ডুপ্লেক্স মোডের কাছে কি হচ্ছে না, সেন্ডারের কাছেও 50% আর রিসিভারের কাছেও 50% আমার সিগন্যালটা সবসময় দেওয়া থাকবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে, আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের সবাইকে, যে ডেটা ট্রান্সমিশন মোডের হচ্ছে ডেটা ট্রান্সফারের ভিত্তিতে যে তিন প্রকার আমাদের ডেটা ট্রান্সমিশন মোড, সেটা হচ্ছে ফার্স্ট সিমপ্লেক্স, সেকেন্ড হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর থার্ড হচ্ছে ফুল ডুপ্লেক্স মেথড। তো তিনটে মোড গেল হচ্ছে আমার ডেটা ট্রান্সফারের ভিত্তিতে। এইবার যদি আমি প্রাপকের সংখ্যা হিসাবে আমরা বলতে চাই, প্রাপকের সংখ্যা হিসাবে ডেটা ট্রান্সমিশন হচ্ছে আবার তিন প্রকার। কি না, একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, আর একটা হচ্ছে মাল্টিকাস্ট। তো আগেরটা ছিল ডেটা ট্রান্সমিশনের ভিত্তিতে, মানে তথ্য আদান প্রদানের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন হচ্ছে তিন প্রকার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। আর এবার হচ্ছে প্রাপকের সংখ্যার ভিত্তিতে, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, যে প্রাপকের সংখ্যার ভিত্তিতে আমাদের ডেটা ট্রান্সমিশন মোডটা কয় প্রকার। তো সেখানে আমরা বলতে পারি যে একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট। তো এবার আমি তোমাদের এইটারও একটা একটা করে আমি করানো শুরু করছি। তো ফার্স্ট হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্টে কি হবে না, ধরো সেন্ডার হচ্ছে আমার একটা, আর রিসিভার আছে, ধরো আমি 2-3টে রিসিভার নিয়ে নিচ্ছি, বি, সি, ডি। এইটা হচ্ছে সেন্ডার আর এইগুলো হচ্ছে রিসিভার। তো সেক্ষেত্রে কি হবে না, আমাদের ডেটাটা সবসময় ট্রান্সফার হবে 1:1, মানে একজনের সাথে। যদি আমার এখানে অনেকগুলো রিসিভার থাকে, তাহলে ডেটাটা আমার সবসময় 1:1 আমার কাজ করবে, মানে সেন্ডার থেকে রিসিভারের দিকে শুধুমাত্র যাবে, নয় এ থেকে ডিরেক্ট বিতে যাবে, না হলে আরেকটা কি হতে পারে না, ধরো এ থেকে ডিরেক্ট সিতে গেল, বা এ থেকে ডিরেক্ট ডিতে গেল, বা এ থেকে ডিরেক্ট সিতে গেল। তো যে কোনো 1:1 আমার ইউনিকাস্টটা এখানে কাজ করবে।
তো আমরা যদি এক্সাম্পল হিসাবে নিই যে আমরা নর্মাল যে ফোন টেলিফোন করি, আমি কনফারেন্স লাইনটাকে বাদ দিয়ে বলছি, যদি আমরা কনফারেন্সের দিকে না যাই তাহলে কিন্তু যদি আমরা শুধু ফোন কলটা নিয়ে কথা বলি বা ফোনের মাধ্যমে যে কথোপকথন হয় সেটা নিয়ে যদি আমি এক্সাম্পল দিই তাহলে কিন্তু সেটা একটি ইউনিকাস্টের বড় উদাহরণ। কারণ দেখো এ থেকে বি, আমি যখন এ থেকে ডি এর দিকে পাঠাচ্ছি শুধুমাত্র আমি এ থেকে ডিকেই কিন্তু ফোনটা করেছি, তাহলে সেখানে বাকি রিসিভারের কিন্তু কোনো ভূমিকা নেই। তো এটা হচ্ছে ইউনিকাস্টের একটা উদাহরণ। তো এবার যদি আমি পরেরটাতে যাই, মানে ব্রডকাস্টে যাই, ব্রডকাস্টে কি হবে না, এটা হচ্ছে এ, এইদিকে বি, সি, ডি, ব্রডকাস্টে এটা হচ্ছে সেন্ডার। তো কী হবে না, ব্রডকাস্ট হচ্ছে প্রত্যেকের সাথে প্রত্যেকের, মানে এ থেকে বিতে যাবে, এ থেকে সিতে যাবে, এ থেকে ডিতে যাবে, ঠিক আছে। তো দেখো এই রকম যদি ট্রান্সমিশন হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন। আমি যদি একটা লাইভ এক্সাম্পল দিই, কী বলবো না, ধরো আজকে আমার বাড়িতে টিভির মধ্যে যে সিটিভিএন চ্যানেলে যে প্রোগ্রামটা এখন টেলিকাস্ট হচ্ছে সেটা কিন্তু আমার পাশের বা তার পাশের বাড়িতেও সেম টাইমে একই জিনিস টেলিকাস্ট হচ্ছে। তাহলে দেখো একই জিনিস কিন্তু আমরা তিনটে চ্যানেলেই আমরা বা তিনটে আলাদা আলাদা কম্পিউটারই কিন্তু দেখতে পাচ্ছি, বা তিনটে আলাদা আলাদা টিভিতেই আমরা দেখতে পাচ্ছি। কারণ আমার চ্যানেলটা হচ্ছে সিটিভিএন বা অনলাইন এডুকেশন প্রোগ্রামটা, সেটা কিন্তু আমার প্রত্যেকটা বাড়িতেই সেম চ্যানেল বা সেম তোমার টপিক নিয়েই কিন্তু আলোচনাটা হচ্ছে। তো এই রকম যদি আমরা সিচুয়েশান পাই কম্পিউটারে, তো সেটাই হচ্ছে তোমার কী বলে ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশনের একটা বড় উদাহরণ। তো এবার আমি চলে যাচ্ছি মাল্টিকাস্টে। মাল্টিকাস্টে কি হচ্ছে না, একটা হচ্ছে সেন্ডার, হ্যাঁ। তো দেখো আমি একটা সেন্ডার নিয়েছি একে, আর বাকিগুলোকে আমি রিসিভারের দিকে করেছি কাজটা, বাকিগুলো হচ্ছে রিসিভার। তো দেখো কি হচ্ছে না, মাল্টিকাস্টে কী হবে না, আমার যাকে ইচ্ছা মানে যাকে দরকার আমি তাকে শুধুমাত্র ডেটাটা পাঠাবো। কি বলছি না, আবার ভালো করে বোঝো না, যাকে আমার ডেটাটা পাঠানো দরকার, যাকে আমি শুধুমাত্র তাদেরকেই ডেটাটা পাঠাবো, বাকি রিসিভারকে কিন্তু আমি ডেটাটা পাঠাবো না সেই মুহূর্তে। কীভাবে না, ধরো আমার এ থেকে বিকে আমি ডেটা পাঠানোর দরকার সেই মুহূর্তে, তো আমি এ থেকে বিতে পাঠালাম, মানে সেন্ডার থেকে রিসিভারের দিকে পাঠালাম। আর ধরো এ থেকে আমার দরকার হচ্ছে ডিকে, তো দেখো আমি এ থেকে একবার বিকে সেন্ড করলাম, একবার এ থেকে ডিকে সেন্ড করলাম। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, এই ধরনের যে স্ট্রাকচারটা তৈরি হয় সেই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে তোমার মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড। তো আমি যদি এক্সাম্পল দিতে চাই, আমরা যদি একটা লাইভ এক্সাম্পল দিই, তো আমাদের মানে ফোনে নর্মাল মোবাইলে আমাদের মোটামুটি সবারই কমপক্ষে 300 কি 400 জনের মতো কন্ট্যাক্ট থাকে। তো সেক্ষেত্রে ধরো আমাদের যে বিভিন্ন যে অনুষ্ঠান হয়, ধরো দুর্গাপুজো বলো, কালী পুজো বলো, ঈদ, বড়দিন, যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, তো সেখানে আমরা সবাইকেই মোটামুটি উইশ করি, টেক্সটের মাধ্যমে বলো, ইমেজের মাধ্যমে বলো, সবাইকে আমরা উইশ করে থাকি। তো উইশটা কীভাবে করি, আমরা যদি ফোনে 300টা কন্ট্যাক্ট থাকে সাপোজ, তো আমরা কি 300 জনকেই পরপর উইশ করি? কোনো দিনই সম্ভব না। কাদেরকে উইশ করি না, যারা আমাদের খুব কাছের বা যারা আমাদের সাথে কোনো না কোনো কারণে যুক্ত আছে। তো আমি তাদেরকেই কিছু ব্যক্তিকে আমরা সিলেক্টেড কিছু পার্সনকে আমরা সেখানে আমরা কী করি না, উইশটা করি। তো তাহলে সেক্ষেত্রে দেখো আমার যাকে ইচ্ছা যাচ্ছে আমি কিন্তু তাদেরকেই শুধুমাত্র ধরে কিন্তু আমরা উইশটা করছি। তো এখানেও দেখো তাহলে সেন্ডার হচ্ছে এ, তাহলে এ কী করছে না, সেই মুহূর্তে দেখতে চাইছে যে কাকে আমার ডেটাটা পাঠালে আমার ওই ট্রান্সমিশনটা কাজ করবে। তো সেক্ষেত্রে এ কী করছে না, বিকে পাঠাচ্ছে একবার ডেটা, আর এ কী করছে, ডিকে পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে দেখো আমার সি আর ই মানে রিসিভার সি আর রিসিভার ই কিন্তু কোনো রকম কোনো মেসেজ পাচ্ছে না সেই মুহূর্তে দাঁড়িয়ে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা মাল্টিকাস্টের এক্সাম্পল, কারণ আমি এ থেকে বিকে পাঠাচ্ছি আর এ থেকে ডিকে মানে ডি রিসিভারকে সেন্ড করছি। তো এটা হচ্ছে আমাদের একটা বড় উদাহরণ, যেটা কিনা মাল্টিকাস্ট অপারেটিং সিস্টেমের একটা বড় উদাহরণ। তো এইটা গেল হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডের একটা পুরো একটা ছোট একটা ভাগ। তো আবার বলছি প্রথম থেকে যে যদি আমরা তথ্য আদান প্রদানের দিক থেকে বিচার করি তাহলে সেটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা ফুল প্রথমটা হচ্ছে সিমপ্লেক্স, সেকেন্ড হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর থার্ড হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর যদি আমরা প্রাপকের সংখ্যা হিসাবে দেখি তাহলে সেটাও হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট। তো এটা গেল তোমাদের হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডটা আর কি। তো এবার একটা জিনিস বলে রাখি, এখান থেকে কীরকম কোশ্চেন পড়তে পারে।
তো কোশ্চেনটা পড়বে এই যে টপিকটা, এই টপিকটা থেকে কিন্তু 3 রকমেরই কোশ্চেন পড়ে, কিছু এমসিকিউ পড়ে, কিছু এসএকিউ পড়ে, আবার বড় কোশ্চেনও একটা 7 নম্বরের পড়তে পারে এখান থেকে। তো 7 নম্বরের যে কোশ্চেনটা পড়ে, 7 নম্বরের কোশ্চেন কিন্তু টোটাল 7 নম্বর পড়বে না। কি করবে না, এই ট্রান্সমিশন মোড থেকেই কোশ্চেনটাকে আলাদা আলাদা করে ভেঙে দেবে, মানে হয়তো 4, 2, 1 এরকম একটা সেট আপে করে দেবে, বা হয়তো 3, 2, 2 এরকম ভাগে ভাগে তোমাদের কোশ্চেনটা দেবে। তো বলতে পারে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আসে আমাদের 1 নম্বরের মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো, সেখানে কিন্তু আমাদের কি হয় না, বলে দেবে যে কিবোর্ডের সাথে মনিটরের সম্পর্ক কোন ডেটা ট্রান্সমিশনের অন্তর্গত। তো সেখানে তোমাদের 4টে অপশান দিয়ে দেবে, সেখানে তোমাদের বলতে হবে যে সিমপ্লেক্স ট্রান্সমিশন বা ডেটা ট্রান্সমিশনের অন্তর্গত কিবোর্ডের সাথে মনিটরের সম্পর্ক। আবার ধরো বলে দিল যে যদি আমি এসএকিউ এর দিকে যাই, 1 নম্বরের যে কোশ্চেন থাকে তোমাদের, তো সেই এসএকিউ এর দিকে যদি যাই, তো এসএকিউ এর হচ্ছে তোমার কোশ্চেনটা কীরকম দেবে না, তোমাদের বলে দেবে যে হাফ ডুপ্লেক্স সম্বন্ধে মানে যা জানো লেখো, বা একটি হাফ ডুপ্লেক্স এবং একটি সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ দাও। তো তোমাদের দুটো উদাহরণকে কিন্তু 1 নম্বরের ওপর তোমাদের লিখতে হবে। তো এই রকম কোশ্চেন কিন্তু আসে, বা টোটালটা তোমাদের দিয়ে দেয় যে ডেটা ট্রান্সমিশন মোড বলতে কী বোঝো, প্রত্যেক প্রকার সম্বন্ধে লিখে এবং তাদের সম্বন্ধে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো তখন সেটা কিন্তু টোটাল একটা 5 নম্বরের কোশ্চেন থাকবে, সেখানে কিন্তু তোমাদের টোটালটাই ধরে ধরে পরপর আমাদেরকে লিখতে হবে। তো বলে রাখি, এই যে নেটওয়ার্কিং চ্যাপ্টারটা, এই নেটওয়ার্কিং চ্যাপ্টারটা কিন্তু তোমাদের দ্বাদশ শ্রেণীর মানে সবথেকে বড় চ্যাপ্টার এবং সবথেকে নাম্বার বেশি চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের 31টা নাম্বার থাকবে, 31 মার্কস আমাদের এই নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে থাকে। তো তোমরা যদি নেটওয়ার্কিং চ্যাপ্টারটাকে ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু অনেক কোশ্চেনই কমন তোমরা পেয়ে যাবে নেটওয়ার্কিং থেকে। আর আরেকটা কথা বলে রাখি, এই চ্যাপ্টার থেকে টোটাল তোমাদের এমসিকিউ আছে, এসএকিউ আছে, এবং তোমাদের সেখান থেকে 7 নম্বরে 2টো কোশ্চেন পড়বে। নেটওয়ার্কিংয়ের মেনলি 3টে পার্ট হয়, একটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু নেটওয়ার্কিং, তারপর থাকে হচ্ছে ইন্টারনেট, আর তারপর থাকে হচ্ছে HTML। তো ইন্ট্রোডাকশান অফ নেটওয়ার্কিংয়ের মধ্যেই কিন্তু এই ডেটা ট্রান্সমিশন মোডটা পড়ছে। আর HTML থেকে কিছু থাকবে কোশ্চেন, আর তোমাদের কি বলে ইন্টারনেট থেকে কিছু কোশ্চেন থাকবে। আর বাদবাকি তো যে আলাদা চ্যাপ্টারগুলো আছে, সেই অন্যান্য যে আরও 3টে চ্যাপ্টার আছে, সেখান থেকেও তোমাদের কিছু কিছু কোশ্চেন থাকবে। তো সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে নেটওয়ার্কিং চ্যাপ্টারটা, এবং সবথেকে বেশি মার্ক কিন্তু এই চ্যাপ্টারটা থেকেই তোমাদের আসবে, 31 মার্কস এই চ্যাপ্টারটা থেকে আসবে। তো আশা করছি বুঝতে পেরেছো ডেটা ট্রান্সমিশন মোডটা। এরপরে আমি যে টপিকটাতে আসবো, সেই টপিকটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এক সেকেন্ড মুছে নিই। এরপর যে টপিকটা আসবো সেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজি। তো ফার্স্টেই বলি নেটওয়ার্ক টোপোলজিতে আমি পরে যাচ্ছি, ফার্স্টে বলি নেটওয়ার্ক কী জিনিস, কারণ নেটওয়ার্কিং নিয়ে যখন আমরা আলোচনা করছি, একটু নেটওয়ার্কিং মানে নেটওয়ার্কটার সম্বন্ধে একটুখানি এক কথাই বলে দিই। নেটওয়ার্ক হচ্ছে 3টে জিনিস সবসময় মাথায় রাখবে নেটওয়ার্ক করতে গেলে, যেটা হচ্ছে কি না, 2 বা তার বেশি কম্পিউটার যেখানে থাকবে, অনলি সিঙ্গেল কম্পিউটারে কিন্তু নেটওয়ার্কিং সিস্টেমটা হবে না, যেখানে 2 বা তার বেশি বা 2 বা ততোধিক কম্পিউটার লাগবে, এবং কি হবে না, কম্পিউটারগুলোকে কোনো একটা মিডিয়ার মাধ্যমে যুক্ত করতে হবে, সেটা কেবেল বা তার হতে পারে, স্যাটেলাইট সিস্টেম হতে পারে, ওয়াইফাই হতে পারে। তো কোনো একটা মানে মিডিয়ামের মধ্যে দিয়ে তাকে যুক্ত করতে হবে। আর কি করতে হবে না, যুক্ত করলেই শুধু হবে না, তাদের মধ্যে ডেটা ট্রান্সফার করতে হবে। ডেটা ট্রান্সফারটা কীভাবে হবে না, তুমি যদি আমি একটু আগে যেটা দেখালাম যে সেন্ডার থেকে রিসিভারের দিকে বা রিসিভার থেকে সেন্ডারের দিকে কোনো না কোনো ডেটা আমাকে ট্রান্সফার করতে হবে। তো এই 3টে টপিক কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হবে, 3টে পয়েন্ট, যে 2 বা তার বেশি কম্পিউটার লাগবে, আর কি লাগবে না, সেই কম্পিউটারগুলিকে কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যুক্ত করতে হবে, সেটা তার হোক, কেবেল হোক, তোমার ওয়্যারলেস সিস্টেম হোক, ওয়াইফাই হোক বা স্যাটেলাইট হোক, যে কোনো একটা কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে সেটা কানেক্ট করতে হবে, এবং সেই কম্পিউটারগুলোর মধ্যে কিন্তু আমাদেরকে ডেটা আদান প্রদান করতে হবে বা ডেটা ট্রান্সফার করতে হবে। সেটা করার পর আমাদের যে এই কম্পিউটারগুলোর যে সংযুক্তিকরণটা হবে, সেই সংযুক্তিকরণটাকেই বলা হবে হচ্ছে নেটওয়ার্কিং। তো যেটা আবার বললাম যে নেটওয়ার্কিং হচ্ছে 2 বা ততোধিক কম্পিউটার যখন কোনো কেবেল বা তারের মাধ্যমে যুক্ত হয়ে কম্পিউটারগুলির মধ্যে ডেটা আদান প্রদান করবে, তখন সেই কম্পিউটারের সংযুক্তিকরণটাকে বলা হবে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, তো এবার আসছি টোপোলজিতে। টোপোলজি কী জিনিস না, টোপোলজি হচ্ছে ল্যান নেটওয়ার্ক শ্রেণীভুক্ত। তো আমাদের ল্যান নেটওয়ার্কটা কি একটু যদি বলে দিই আমি, তো আমাদের কম্পিউটার মেনলি 3টে পার্ট হয়। একটা হচ্ছে ল্যান মানে নেটওয়ার্কের 3টে পার্ট হয়, একটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক, একটা ম্যান নেটওয়ার্ক, একটা হচ্ছে ওয়ান নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো সেই ল্যান নেটওয়ার্ক শ্রেণীভুক্ত কম্পিউটারগুলো
যখন একটি জ্যামিতিক বিন্যাসে নিজেদের মধ্যে সুসজ্জিতভাবে সংগঠিত থাকবে তখন সেই নেটওয়ার্কটাকে বলা হবে টোপোলজি। কি বললাম না, ল্যান শ্রেণীভুক্ত কম্পিউটারগুলি যখন একটি সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাস করে নিজেদের মধ্যভাবে সুশৃঙ্খলভাবে বদ্ধ থাকবে তখন সেই নেটওয়ার্ক স্ট্রাকচারটাকে বলা হবে টোপোলজি। তো টোপোলজি মেনলি হচ্ছে তোমাদের 5 প্রকার। তো একটা হচ্ছে বাস টোপোলজি, সেকেন্ড হচ্ছে তোমাদের রিং টোপোলজি, আর 3 নম্বর হচ্ছে স্টার টোপোলজি, সরি এটা 3 হবে, 4 নম্বর হচ্ছে মেশ টোপোলজি, আর 5 নম্বর হচ্ছে ট্রি টোপোলজি। তো এই 5 প্রকার হচ্ছে তোমাদের মেন টোপোলজি। একটা হচ্ছে বাস টোপোলজি, একটা হচ্ছে রিং টোপোলজি, একটা স্টার টোপোলজি, একটা মেশ টোপোলজি, একটা ট্রি টোপোলজি। তো প্রত্যেকটা টোপোলজি সম্বন্ধে আমি আস্তে আস্তে অল্প অল্প করে আলোচনা করে দিচ্ছি তোমাদের। তো ফার্স্টেই যেটা হবে সেটা হচ্ছে বাস টোপোলজি। তো বাস টোপোলজি করতে গেলে একটা ছবির খুব দরকার, সেই ছবিটা আমি এঁকে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা সবাই। আচ্ছা দেখো, দেখো এটা হচ্ছে তোমাদের বাস টোপোলজির সাধারণ গঠনটা। কি গঠন না, একটা আমার মেন ইথারনেট কেবেল থাকবে, একটা তার বা কিছু একটা থাকতে হবে ইথারনেট, যেটাকে আমরা ট্রাঙ্ক হিসাবে চিনে থাকি। আর কি হবে না, একটা মেন সার্ভার থাকবে, যেটা আমরা মানে মেন যে কেন্দ্রীয় কম্পিউটার যেটাকে আমরা বলে থাকি সার্ভার। তার সাথে কি হবে না, একটা সহকারী ডিভাইস থাকবে যেটা হচ্ছে প্রিন্টার। আর তার সাথে কি থাকবে না, এবার আমাদের প্রত্যেকটা কম্পিউটার ওর মধ্যে অ্যাড করা থাকবে, মানে যতগুলো কম্পিউটারে আমরা সেই টোপোলজিটাতে ইউজ করব প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা নোড কিন্তু আমরা সেখানে ইউজ করা থাকবে। আচ্ছা নোড কি, নোড একটু বলে রাখি যে নোড হচ্ছে কম্পিউটারে আমরা ল্যান নেটওয়ার্কে যে সমস্ত কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি বা ল্যান নেটওয়ার্কে আমরা যে সমস্ত কম্পিউটারগুলোকে নিয়ে কাজ করে থাকি সেই প্রত্যেকটা কম্পিউটারকে কিন্তু এক একটা ইন্ডিভিজুয়ালি নোড বলে, নোড বা ওয়ার্কস্টেশন কথাটা বলা হয়। তো তাহলে আমি কি করেছি, এখানে 3টে নোডকে কানেক্ট করেছি এই টোপোলজিটার মধ্যে। একটা হচ্ছে N1, একটা N2, একটা হচ্ছে N3, আর একটা মেন সার্ভার রেখেছি কেন্দ্রীয় কম্পিউটার যেটা, আর তার সাথে একটা সহকারী ডিভাইস রেখেছি যেটা কিনা আমি প্রিন্টার হিসাবে কানেক্ট করেছি। এবার বলে রাখি বাস টোপোলজি হচ্ছে ল্যান শ্রেণীভুক্ত কম্পিউটারগুলি একটি সাধারণ কেবেলের মাধ্যমে যখন যুক্ত হয় তখন সেই টোপোলজিটাকে বলা হচ্ছে বাস টোপোলজি। এবং যে কেবেলের মাধ্যমে এটা যুক্ত হচ্ছে বা যে তারটার মাধ্যমে যুক্ত হচ্ছে সেই তারটাকে বলা হয় হচ্ছে ব্যাকবোন কেবেল, BACKBONE, ব্যাকবোন কেবেল বা ট্রাঙ্ক, TRUNK, ট্রাঙ্ক। তো এই তারটাকে বলা হচ্ছে ব্যাকবোন কেবেল বা ট্রাঙ্ক। তার সাথে কী হবে না, একটা মেন কেন্দ্রীয় কম্পিউটার থাকবে যেটাকে আমরা সার্ভার হিসাবে ডিনোট করছি। আর কী হবে না, একটা সহকারী ডিভাইস প্রিন্টার, মানে যেটা ধরো আমাদের এই টোপোলজি নিয়ে কাজ করতে গেলে কোনো না কোনো কম্পিউটারে যদি প্রিন্টিংয়ের প্রবলেম হয় তো তখন সেটা আমরা প্রিন্টারের মাধ্যমে সেখান থেকে আমরা প্রিন্ট করতে নিতে পারবো। তো প্রিন্টার। আর কি করছি না, N1 আমি একটা নোট ধরেছি, N2 আর N3 তিনটে মেন নোটকে নিয়ে আমরা কাজ করছি। তো দেখো এই তাহলে এই টোপোলজিটাকে আমরা বলতে চাইছি যে বাস টোপোলজি। তো বাস টোপোলজি কি না, আমরা যদি এর একটা সুবিধা বলি তো সুবিধাটা কি হবে না, এই নেটওয়ার্ক টোপোলজি হচ্ছে সবচেয়ে সহজ এবং সরল টোপোলজি, কারণ একটা তারের মধ্যেই সমস্ত কম্পিউটার, সমস্ত একটা কেন্দ্রীয় ডিভাইস এবং একটা সহকারী ডিভাইস প্রিন্টার আমরা অ্যাড করতে পারছি। আর কি না, যেহেতু এটা সরল এবং সহজ একটা টোপোলজি তাহলে এটাকে প্রতিস্থাপন করতে আমাদের খরচও কম পড়বে। তো অনেকটাই খরচ কম পড়বে, কারণ এর বিস্তৃতিটাও কিন্তু বেশি বড় নয়, এর বিস্তৃতিটা মাত্র 180 মিটার থেকে
185 মিটারের মধ্যে হয় এই ডিস্টেন্সটা তারের। তো সেক্ষেত্রে কী হয় না, একটা বড় সুবিধা হচ্ছে এটা যেহেতু সরল এবং সাধারণ একটা টোপোলজি, তাই একে দৈর্ঘ্য বাড়ানোর জন্য আমাদের খরচাও কিন্তু কম পড়বে এখানে। আর কি না, এবার যদি একটা অসুবিধার দিকে আসি, তাহলে অসুবিধাটা কী হবে না, দেখো প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমার একটা তারের সাথেই কানেক্ট করা আছে, বা ট্রাঙ্কের সাথে বা ব্যাকবোন কেবলের সাথেই কানেক্ট করা আছে। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, যদি কোনো সময় এই ট্রাঙ্কটা খারাপ হয়ে যায়, এই ব্যাকবোন কেবেলটা বা ইথারনেট লাইনটা যদি কোনো সময় অচল হয়ে পড়ে, তাহলে কিন্তু আমার টোটাল টোপোলজিটাই কিন্তু সেই ক্ষেত্রে শাটডাউন হয়ে যাবে বা অচল হয়ে পড়বে। কারণ পুরো সিস্টেমটা কিন্তু আমার নেটওয়ার্ক বা এই তোমাদের এই ট্রাঙ্কের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে আমার যদি মেন তারটা বা মেন ডিভাইসটাই যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের টোটাল সিস্টেমটাই অচল হয়ে পড়বে। তো এটা হচ্ছে মেন কনসেপ্ট অফ তোমাদের বাস টোপোলজির। তো এরপর আমি যেটা করাবো সেটা হচ্ছে রিং টোপোলজি। রিং টোপোলজি আমি একটু ডায়াগ্রামটা একটু এঁকে নিচ্ছি। দেখো জিনিসটা কি হলো না, এইটা দেখো রিং টোপোলজি। রিং টোপোলজি কী বলছে না, আমাদের যেখানে আমাদের সিস্টেমটা কী হবে না, পুরো একটা রিংয়ের আকারে সজ্জিত থাকবে। দেখো আমি এখানে, তোমার এখানে আরও নোড ইউজ করতে পারো, তো আমি 4টে নোড দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্ট নোড নিয়েছি N1, সেকেন্ড হচ্ছে N2, থার্ড হচ্ছে N3, ফোর্থ হচ্ছে N4। তো দেখো প্রত্যেকটা নোড কিন্তু একটা তারের মাধ্যমে তোমাদের রিংয়ের আকারে সজ্জিত আছে। যেহেতু এই আকার নিয়েছে এই টোপোলজিটা, তাই এর নাম হয়েছে রিং টোপোলজি। এই টোপোলজিতে কি হচ্ছে দেখো না, যখন আমাদের একটা কম্পিউটার বা একটা নোড থেকে যখন অপর নোডে আমরা ডেটা ট্রান্সমিশন করব, সেক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনটা কিন্তু দুইভাবেই হবে। একটা এককমুখীও হবে, আবার একটা উভমুখীও হবে। মানে তুমি যদি N1 থেকে কোনো ডেটা N3-তে পাঠাতে চাও, যদি N1 থেকে কোনো ডেটা N3-তে আমরা পাঠাতে চাই, সেক্ষেত্রে কী হবে না, ডেটাটা N1 থেকে N2 হয়ে N3-তে আসতে পারে, আবার ডেটাটা কী হবে না, N1 থেকে N4 হয়েও কিন্তু N3-তে আসতে পারে। তো সেটা যেদিকে ট্রান্সমিশন স্পিডটা বেশি থাকবে সেই দিকেই কিন্তু ডেটাটা ট্রান্সফার হবে আমাদের। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, ধরো কোনো কারণে N1 থেকে যদি আমরা N3-তে কোনো ডেটা পাঠাতে চাই, সেক্ষেত্রে কী হচ্ছে না, N2টা যদি কোনো কারণে ধরো খারাপ হয়ে গেল সেই মুহূর্তে, বা কোনো টেকনিক্যাল ইস্যু ওর মধ্যে বেরিয়ে গেল, তখন কিন্তু ডেটাটা আবার ব্যাক প্রসেসে N4 হয়ে কিন্তু N3-র মধ্যে চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের রিং টোপোলজি। তো এই টোপোলজিতে কি হয় না, এই টোপোলজির যে ডেটা যে প্রেরণটা, মানে পুরো যে স্ট্রাকচারের ডেটা প্রেরণটা, এটা একটা নামে মানে নাম ঠিক করে দেওয়া হয়েছে। যে তথ্য প্রেরণের এই ধরনটা, এই রিং টোপোলজির তথ্য প্রেরণটাকে বলা হচ্ছে টোকেন পাসিং পদ্ধতি। টোকেন পাসিং পদ্ধতি। তো এই টোকেন পাসিং পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের রিং টোপোলজিতে ডেটা ট্রান্সফার করা হয়। টোকেন পাসিং পদ্ধতিটা কি না, টোকেন পাসিং পদ্ধতিটা হচ্ছে না, কোনো নোড যদি তার পরবর্তী নোডকে ডেটা পাঠাতে চায়, বা কোনো নোড যদি তার দূরবর্তী কোনো নোডকে ডেটা পাঠাতে চায়, তখন কি হয় না, তার পাশের কম্পিউটারটা বা তার পাশের নোডটা পরখ করে দেখে যে ডেটাটা তার জন্য কিনা। যদি ডেটাটা তার জন্য হয়, তাহলে সে সেই ডেটাটাকে গ্রহণ করে। কিন্তু যদি ডেটাটা তার জন্য না হয়, তাহলে কি করে না, সেই ডেটাটাকে নিয়ে আবার তার পরবর্তী নোটের জন্য পাঠিয়ে দেয়। সেই নোটটা তখন আবার যাচাই করে দেখবে যে সেই ডেটাটা তার জন্য কিনা, বা তার অ্যাড্রেসে পাঠানো হয়েছে কিনা। যদি পাঠানো হয়, সে আবার গ্রহণ করছে, না হলে অন্য একটা নোটকে সে বা তার পরবর্তী নোটকে সে ডেটাটা পাঠিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে দেখতে গেলে আমরা কি করব না, যদি N1 থেকে যদি আমি N3-তে কোনো ডেটা পাঠাই, তাহলে আমি দেখব যে ডেটাটা ধরো N4 হয়ে যদি N3-র দিকে আসে, তাহলে দেখবে যে N4 কিন্তু ডেটাটা কখনোই গ্রহণ করতে পারবে না, কারণ ডেটাটার টোকেনের অ্যাড্রেস কিন্তু আমাদের N3-র অ্যাড্রেস দেওয়া আছে। তো N4-এ যাবে ডেটাটা, কিন্তু N4 কখনোই সেই ডেটাটাকে গ্রহণ করতে পারবে না। N4 কী করবে না, ডেটাটা দেখবে যে সেটা তার জন্য নয়, সে তখন কি করবে না, N3-তে আমাদের ডেটাটাকে পাঠিয়ে দেবে। তো এবার N3 সেই ডেটাটাকে গ্রহণ করবে। টোকেন মানে হচ্ছে আমরা যে ডেটা পাঠাই, তো সেই প্রতিটা ডেটার একটা করে অ্যাড্রেস
অ্যাড্রেস দেওয়া থাকে। যে ডেটা প্যাকেটটা আমরা পাঠাচ্ছি সেই ডেটা প্যাকেটের প্রত্যেকটা প্যাকেটের একটা করে অ্যাড্রেস দেওয়া থাকে, সেই অ্যাড্রেসগুলোকে বলা হয় হচ্ছে টোকেন। তো টোকেন পাসিং কেন বললো না, পরপর আমাদের ডেটাটা ট্রান্সমিশন হতে হতে পাস করতে করতে মেন এক্স্যাক্ট লোকেশানে গিয়ে আমাদের ডেটাটা পৌঁছায়, তাই জন্যই বললো টার্মটা হচ্ছে টোকেন পাসিং পদ্ধতি। তো এর যদি আমরা একটা সুবিধা দেখতে চাই, তো রিং টোপোলজির সুবিধা কি না, দেখো আমরা কোনো নোড যদি খারাপ হয়ে যায় আমরা কিন্তু উল্টো দিক থেকে আমরা সেই ডেটাটাকে পাস করতে পারবো। এটা কিন্তু একটা খুব ভাইটাল সুবিধা, কারণ সাপোজ বলছি আমি যেটা একটু আগেই বললাম যে N2 যদি আমাদের খারাপ হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু আমরা ডেটাটাকে N4 হয়ে N3-তে পাঠাতে পারবো। সেক্ষেত্রে থেকে দাঁড়িয়ে কিন্তু এটা হচ্ছে আমাদের একটা বিশাল বড় সুবিধা। কিন্তু অসুবিধা যদি আমরা একটা দেখি, তাহলে অসুবিধা দেখতে গেলে আমরা কি দেখবো না, যদি আমাদের রিং টোপোলজির বিস্তারটাকে বাড়াতে চাই আমরা, তাহলে কি করতে হবে না, দেখো সেক্ষেত্রে আমাকে যদি নোডের সংখ্যা আমি বাড়াতে চাই তাহলে আমাকে তারটা কিন্তু কেটে ফেলতে হবে মাঝখান থেকে, তারটাকে কেটে সেখান থেকে কিন্তু আমাদের অন্য একটা নোড যুক্ত করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রসেসটা অনেকটা লেন্থলি প্রসেস হয়ে যাচ্ছে এবং সেদিক থেকে দাঁড়িয়ে আমাদের তারের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে এবং স্ট্রাকচারটারও কিন্তু একটুখানি হলেও স্পিডটা কমে যাবে। বা আমরা যদি আস্তে আস্তে নোডের সংখ্যাটাকে বাড়াতে চাই তখন কি হবে না, যখন ধরো যদি আমাদের 4টে নোড নিয়ে আমরা কাজ করি, সেখানে যে আমরা ডেটা স্পিডটা পাবো সেখানে কিন্তু আমরা যদি সেই 4টেটাকে আমরা 8টা করে দিই সেখানে কিন্তু আমরা সেই ডেটা স্পিডটা পাবো না, ডেটা স্পিডটা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ একটা নর্মাল পাইপের মধ্যে যদি ফুল স্পিডে জল যায় তো সেই ক্ষেত্রে দেখো জলের স্পিডটা কিন্তু আমাদের সেম থাকবে, কিন্তু সেই পাইপটাকে যদি আমরা আরও মাঝখানে 3-4টে করে অংশে ভাগ করে দিই তাহলে কিন্তু জলের স্পিডটা আমাদের অনেকটাই কমে যাবে। তো এখানেও জিনিসটা তাই, আমরা যদি আরও কতগুলো নোড ইউজ করতে চাই সেখানে কিন্তু আমরা মানে আমাদের প্রসেসটা অনেকটাই বেড়ে যাবে। তো সেদিক থেকে আমরা কি করব না, সেখান থেকে আমরা কোনো এক্সট্রা নোড কিন্তু অ্যাড করতে পারবো না। তো এটা গেল তোমাদের রিং টোপোলজি। এরপর যে টোপোলজিটা হবে সেই টোপোলজিটা হচ্ছে স্টার টোপোলজি। 3 নম্বর টোপোলজি হচ্ছে স্টার টোপোলজি। আচ্ছা, একটু ডায়াগ্রামটা করে নিই। দেখো কি হলো না, এই যে ডায়াগ্রামটা এটা হচ্ছে তোমাদের স্টার টোপোলজির ডায়াগ্রাম, যেখানে একটা মাত্র কেন্দ্রীয় কম্পিউটার থাকবে যেটাকে আমরা বলি হচ্ছে হাব। এটা হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটার, মানে যেটাকে আমরা মেন সার্ভার বলি, একটা হচ্ছে হাব থাকবে এবং হাবের সাথে ইন্ডিভিজুয়ালি কতগুলো নোড আমাদের অ্যাড করা থাকবে। পুরো স্ট্রাকচারটা দেখো একটা তারার আকার নিচে বা একটা স্টারের মতো আকার নিচে, তো তার জন্যই এই টোপোলজিটার নাম হয়েছে স্টার টোপোলজি। একটাই মাত্র ইন্ডিভিজুয়াল মেন সার্ভার থাকবে বা কেন্দ্রীয় কম্পিউটার থাকবে এবং তার সাথে কি থাকবে না, 4টে কি আরও যদি নোড তুমি যুক্ত করতে চাও সেই নোডটা থাকবে। তো প্রত্যেকটা নোড কিন্তু হাবের সাথে আলাদা আলাদাভাবে কানেক্ট করা থাকবে, কেউ কারোর সঙ্গে কিন্তু ইন্ডিভিজুয়ালি কানেকশানে থাকবে না। তো এটাই হচ্ছে স্টার টোপোলজি। তো এই টোপোলজিটা কি বলছে না, এই টোপোলজির যদি আমরা একটা সুবিধা বলতে চাই তো সেই সুবিধাটা কি হবে না, ধরো আমরা যখন তখন কোনো একটা নতুন নোড এর মধ্যে ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা একটা নতুন তার ইউজ করে বা নতুন একটা কেবল ইউজ করে সেখানে আমরা এই টোপোলজিটা নিয়ে কাজ করতে পারবো। আর কি না, ধরো এবার যদি আমি একটা অসুবিধার মধ্যে যাই, অসুবিধার মধ্যে গেলে কি হবে না, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যে মেন কম্পিউটারটা আছে যেটা সার্ভার হিসাবে আমরা ডিনোট করছি, তো সেই কম্পিউটারটা যদি খারাপ হয়ে যায় কখনো তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক সিস্টেমটা কিন্তু অচল হয়ে পড়বে। কারণ প্রত্যেকেই দেখো হাবের সাথে কিন্তু কানেক্ট করা আছে, কারণ হাব যদি কেন্দ্রীয় সার্ভার যদি আমার মানে কোনো কারণে অচল হয়ে পড়ে তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক সিস্টেমটাই শাটডাউন হয়ে যাবে। তো এটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজির একটা স্টার টোপোলজির একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ পার্ট আর কি। আরেকটা কী হয় না, রিং টোপোলজি তোমাদের হচ্ছে বাস টোপোলজির সাথে এই টোপোলজির একটা কি পার্থক্য না, এই টোপোলজিতে যে তারটা ইউজ করা হয়, বাস টোপোলজিতে ইউজ করা হচ্ছে ব্যাকবোন কেবল বা ট্রাঙ্ক, খুব মানে নিম্নমানের তার। আর যেটা আমরা স্টার টোপোলজিতে ইউজ করি সেই স্টার টোপোলজির তারটা হচ্ছে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার আমরা যেটাকে বলে থাকি। তো সেই যেহেতু উচ্চমানের তার ইউজ করা হয় সেখানে কিন্তু আমার ডেটা ট্রান্সফারের রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে বা স্পিডটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের স্টার টোপোলজির একটা সুবিধা আর একটা অসুবিধা আমি তোমাদের বলে দিলাম। তো এরপর আমি যেটাতে আসব সেটা হচ্ছে তোমাদের মেশ টোপোলজি। 4 নম্বর টোপোলজি হচ্ছে মেশ টোপোলজি।
ড্রটা করে নিই। N3 N4 দেখো এটা হচ্ছে তোমাদের মেশ টোপোলজির ডায়াগ্রামটা কি বলছে না, দেখো এখানে আমি 4টে নোড নিয়েছি N1 N2 N3 N4। সেখানে কি করেছি না, দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশান আছে। মেশ টোপোলজি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টোপোলজি, যেখানে কিনা প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশান আমরা পেয়ে থাকি। কারণ একটা নোড যদি খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে কি হবে না, পরবর্তী নোডের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো একটা নোডকে ইউজ করে কিন্তু ডেটাটা সেই নোডে আমরা বা তার আমি যেখানে পাঠাতে চাইছি সেখানে কিন্তু আমি পাঠিয়ে দিতে পারি। তো দেখো N1 এর সাথে N3 কানেক্ট আছে, আবার দেখো N1 এর সাথে কিন্তু N4ও কানেক্ট আছে, আবার দেখো N3 এর সাথে কিন্তু N4 কানেক্ট আছে। তো যদি কোনো কারণে আমরা N3টাতে যদি আমি কোনো ডেটা যদি N4কে পাঠাতে চাই, সেটা N3তেও আমি ডিরেক্ট পাঠাতে পারি বা N3 হয়ে N4-এ যেতে পারে, বা যদি আমি ডিরেক্ট N1 থেকে কিন্তু N4-এও পাঠাতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু আমার ডেটা ট্রান্সফারটা কিন্তু খুব ভালোভাবে হবে, কারণ কোথাও কিন্তু ল্যাগ করছে না, আমার মানে ডেটাটা কোনো জায়গাতে ক্র্যাশ করছে না। তো সেই জায়গা থেকে যদি আমি দাঁড়াই কি হবে না, আমি যদি দেখতে চাই কি হচ্ছে, দেখো না তোমাদের N1 থেকে যদি আমি N2-তে কোনো ডেটা পাঠাই তাহলে কিন্তু ডেটাটা আমার কি হচ্ছে না, এটা একটা পয়েন্ট টু পয়েন্ট সংযোগে কিন্তু দেখো আমাদের কাজটা করছে। মানে N1 এর সাথে N2 পয়েন্ট, N2-র সাথে N4, N4 এর সাথে N3, আবার N3-র সাথে N2-র একটা পয়েন্ট আছে। তো আমাদের ডেটাটা পয়েন্ট টু পয়েন্টে কিন্তু আমাদের কাজ করছে। তো যেহেতু পয়েন্ট টু পয়েন্টে কাজ করছে তাহলে ডেটা কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশান আছে। এবার দেখো এর যদি আমি একটা সুবিধা বলি তাহলে সুবিধাটা কি না, যেটা আমি একটু আগেই বললাম যে যেহেতু পয়েন্ট টু পয়েন্ট কানেকশানে আমাদের আছে, তার জন্য কি হচ্ছে না, প্রত্যেকটা ডেটা প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে কিন্তু আদান প্রদান করতে পারবে। এবার যদি একটা আমি অসুবিধার দিকে চলে যাই এই মেশ টোপোলজি আসলে দেখো কোনো একটা নোড যদি খারাপ হয়ে যায় বা ধরো N1 থেকে N4-এ যদি আমি পাঠাতে চাই, তো সেই জায়গা থেকে যদি N4 নোডটা যদি আমার কোনো কারণে যদি ল্যাগ করে বা যদি খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমি ডেটাটাকে N2 থেকে কিন্তু আর N4-এ পাঠাতে পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু আমি N1 থেকে আর ডিরেক্ট ডেটাটা N4-এ পাঠাতে পারবো না। তো কোনো কারণে আমাকে কোনো একটা জায়গাতে গিয়ে আমাকে ডেটাটাকে রেখে দিতে হবে। তো এইটা হচ্ছে মেশ টোপোলজির একটা বড় অসুবিধা। তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে লাস্ট টোপোলজি সিস্টেমের, তো সেটার নাম হচ্ছে ট্রি টোপোলজি। ট্রি টোপোলজি এই নোডটাকে বলা হচ্ছে মেন সার্ভার, এদেরকে বলা হচ্ছে ব্রাঞ্চ নোড, আর এদেরকে বলা হচ্ছে সাব ব্রাঞ্চ নোড। তো দেখো ডায়াগ্রাম যেটা আছে দেখো পুরোটাই কিন্তু একটা ট্রিয়ের আকার ধারণ করেছে। মানে প্রত্যেকটা টোপোলজি প্রত্যেকটা নোডের সাথে কিন্তু প্রত্যেকটা নোডের একটা ইন্ডিভিজুয়ালি কানেকশান আছে। তাহলে দেখো আমার N1 হচ্ছে মেন সার্ভার, যেখান থেকে আমার ডেটাটা ট্রান্সফার হবে। N1 থেকে কি হয়েছে না, দুটো কানেক্ট হয়েছে, তার একটা হচ্ছে N2 একটা N3। ওই নোডগুলোকে বলা হচ্ছে ব্রাঞ্চ নোড, মানে মেন সার্ভার থেকে যে নোডগুলো আমাদের প্রতিসারিত হয় সেটাকে বলা হয় ব্রাঞ্চ নোড। এবং N2 থেকে দেখো আবার দুটো নোড কানেকশান হয়েছে, একটা হচ্ছে N4 একটা N5, আর একটা হচ্ছে N3-র সাথেও আবার দুটো কানেকশান হয়েছে, সেটা হচ্ছে N6 আর N7। তো এই নিচের পার্টের নোডগুলোকে বলা হয় হচ্ছে সাব ব্রাঞ্চ নোড, মানে ব্রাঞ্চ নোডের যেটা মানে ব্রাঞ্চ নোডের পরে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে সাব ব্রাঞ্চ নোড। তো কী হয়, এই টোপোলজিটা কি হয় না, একটা উদ্ভিদের ন্যায় একটা ট্রির আকার ধারণ করে, তাই মেন এই টোপোলজিটার নাম দেওয়া হয়েছে ট্রি টোপোলজি। তো এবার যদি আমি বলতে চাই যে এই ট্রি টোপোলজিটা কি না, দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কেবেল বা তারের দ্বারা কিন্তু কানেকশন করা আছে। তো তার জন্যই এটাকে বলা হচ্ছে ট্রি টোপোলজি। এবার যদি আমরা একটা সুবিধা বলতে চাই, তো দেখো কোনো নেটওয়ার্ককে যদি আমি বহুদূর পর্যন্ত বিস্তৃত করতে চাই তাহলে কিন্তু আমার সবথেকে জনপ্রিয় টোপোলজি হচ্ছে ট্রি টোপোলজি, এই টোপোলজিটা। কারণ আমি মেন সার্ভার থেকে নোড
মানে ব্রাঞ্চ নোড, এবং সেই ব্রাঞ্চ নোড থেকে কিন্তু আমাদের সাব ব্রাঞ্চ নোড করে করে আমি নেটওয়ার্কটাকে অনেক দূর পর্যন্ত বিস্তৃতি করতে পারি। আর কি না, আরেকটা কি সুবিধা হচ্ছে, সব থেকে ভালো সুবিধা যেটা হচ্ছে আমি যখন তখন যে কোনো জায়গাতে কিন্তু আমি একটা নতুন করে নোড ইউজ করতে পারবো। তো আমি যদি মনে করি এই টোপোলজিটাকে আরেকটু বাড়াবো, তাহলে কিন্তু আমি N4 থেকেও কানেকশান করে নিতে পারি আরও, মানে এক্সট্রা নোড লাগিয়ে, আবার N5 থেকেও এক্সট্রা নোড লাগিয়ে আমি কানেকশান করে নিতে পারি, বা N6 N7 থেকেও সেম প্রসেস আমি নোড কানেকশান করতে পারি। এটা গেল হচ্ছে দুটো সুবিধা তোমাদের ট্রি টোপোলজি। একটা হচ্ছে আমরা যে কোনো সময় টোপোলজিটাকে বাড়াতে পারি বা অনেক দূর পর্যন্ত বিস্তৃত করতে পারি, এবং সেকেন্ড সুবিধা হচ্ছে এর সাথে আমরা কোনো রকম আলাদা আলাদা করে নোড এক্সট্রা করে সেখান থেকে আমরা টোপোলজিটাকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করতে পারি। যদি আমরা অসুবিধার দিকে যাই, তো অসুবিধার দিকে গেলে কি হবে না, দেখো যেহেতু এর মেন অসুবিধা যেটা, প্রত্যেকটা নোড দেখো কেন্দ্রীয় কম্পিউটারের সাথে বা কেন্দ্রীয় মেন সার্ভারটার সাথে যুক্ত করা আছে, যে কোনো উপায়ে দেখো তারের মাধ্যমে হোক, তো যে কোনো উপায়ে এই কেন্দ্রীয় কম্পিউটারের সাথে কানেক্ট করা আছে। তো কোনো কারণে যদি আমার এই মেন সার্ভারটা খারাপ হয়ে যায়, কোনো কারণে যদি এই মেন নোডটা কোনো কারণে অচল হয়ে পড়ে, তাহলে কিন্তু আমার পুরো সিস্টেমটা কিন্তু ওখানেই শাটডাউন হয়ে যাবে, বা কোনো সিস্টেমটাই কিন্তু আর কাজ করবে না, বা কোনো নোডই কাজ করতে পারবে না। কারণ প্রত্যেকটা নোডই প্রত্যেকের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে এবং মেন সার্ভারের সাথে কিন্তু জড়িত আছে। আর কি হয় না, একটা নোড থেকে যদি আমি আরও নোড এক্সট্রা বাড়াতে চাই, বা টোপোলজিটাকে যদি কানেকশানটাকে যদি আমি আরও বিস্তৃতি করতে চাই, তো সেক্ষেত্রে কী হয় না, প্রত্যেকটা নোড দেখো আমার প্রত্যেকটা ডেটা দেখো প্রত্যেকটা নোডের মধ্যে দিয়ে ডেটাটা প্রবাহিত হবে। তাহলে এখানে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল বলে কিছু থাকলো না, প্রত্যেকটা নোডই কিন্তু আমার সবকটা নোডকে কানেকশান নিয়েই কিন্তু আমার ডেটাটাকে বাড়াতে হবে। তাহলে সেক্ষেত্রে ডেটাটার কোনো সিকিউরিটি কিন্তু আমরা পাচ্ছি না। কারণ দেখো যদি আমি N1 থেকে যদি সাপোজ N7-এ কোনো ডেটা পাঠাতে চাই, তো ডেটাটা কিন্তু দেখো তোমার নয় N3 হয়ে N7-এ আসছে। তাহলে N3-তে যখন আসছে, তাহলে ডেটাটা কিন্তু N3-র কাছে আমরা সার্ভারটাকে, মানে N3-তে কিন্তু ডেটাটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে সেই ডেটাটার কোনো রকম কোনো সিকিউরিটি থাকলো না। আমাদের হাতে সময়টা একদমই নেই। আচ্ছা আচ্ছা, আর একটি টেলিফোনও আছে। হ্যাঁ বলুন। কে রয়েছো? হ্যালো, নমস্কার। নমস্কার, আমি বারাসাত থেকে সুস্মিতা সরকার বলছি। বলো সুস্মিতা, প্রশ্ন কি? হ্যাঁ, বলছি এই চ্যাপ্টারটা থেকে কিরকম কি কোশ্চেন প্যাটার্ন আসতে পারে একটু বললে ভালো হতো স্যার। আচ্ছা, আচ্ছা, একদম আচ্ছা, শেষে পৌঁছে গেছি আমরা। একদম শেষে এসে গেছে, আমি তাও চেষ্টা করছি তোমাদের বলে দেওয়ার একটু। তো যাই হোক, আচ্ছা আমি ওর উত্তরটা একটু দিয়ে নিই আগে। ওর উত্তরটা হ্যাঁ হ্যাঁ, তো এই চ্যাপ্টার থেকে মেনলি দেখবে তোমাদের এই যে নেটওয়ার্কিং টোপোলজিটা আছে, তো টোটাল নেটওয়ার্কিং থেকে আমি একটু আগেই বলেছি তোমাদের 31 মার্কসের কিন্তু এখানে আমাদের পুরো তোমার নেটওয়ার্কিং চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এমসিকিউ দেখতে চাই, তো ইন্ট্রোডাকশান অফ নেটওয়ার্কিং থেকে আছে আমাদের 3 মার্কস, মানে 3টে এমসিকিউ। আর কি থাকবে না, ইন্টারনেট পার্টটা থেকে থাকবে 2টো এমসিকিউ, আর HTML পার্টটা থেকে থাকবে 3টে এমসিকিউ। যদি এসএকিউ এর দিকে যাই, তাহলে ইন্ট্রোডাকশান অফ নেটওয়ার্কিংয়ে থাকবে হচ্ছে তোমাদের 3টে এসএকিউ, ইন্টারনেট পার্টে থাকবে 3টে এসএকিউ, আর HTML পার্টেও 3টে এসএকিউ। আর যদি বড় কোশ্চেনের দিকে আমরা যাই, তাহলে কিন্তু আমাদের 7 নম্বরের যে কোশ্চেন আছে সেটা কিন্তু ইন্টারনেট পার্ট থেকে কোনো রকম 7 নম্বরের কোশ্চেন থাকবে না। কোথার থেকে থাকবে না, ইন্ট্রোডাকশান অফ নেটওয়ার্কিং থেকে থাকবে একটা 7 নম্বরের বড় কোশ্চেন, আর HTML পার্ট থেকে থাকবে একটা 7 নম্বরের বড় কোশ্চেন। তো সেদিক থেকে দেখতে গেলে দেখো টোটাল 31 মার্কস কিন্তু এই টোটাল নেটওয়ার্কিংটা থেকে আমরা পাচ্ছি। আর যদি টোটাল সিলেবাসটা নিয়ে আমি বলতে চাই, তাহলে কম্বিনেশনাল লজিক সার্কিট থেকে কিন্তু থাকবে হচ্ছে আমাদের 16 নম্বর, DBMS থেকে থাকবে 9 নম্বর, আর স্প্রেডশিট, ইন্ট্রোডাকশন অফ স্প্রেডশিট মানে যেটা আমরা এক্সেল হিসাবে চিনে থাকি, তো সেই এক্সেল থেকে থাকবে হচ্ছে 13 নম্বর। টোটাল দেখো আমাদের 70 মার্কসটা ফিল আপ করে গেছে থিওরি পেপারে, যেটা তোমরা পরীক্ষায় দিতে চাইবে। তো হ্যাঁ, তো মানে এইটা হচ্ছে তোমাদের টোটাল মার্কস স্ট্রাকচারটা। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি আমি। তো ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশ্বরূপ সেনাপতি। আজকে তোমরা দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশনস নিয়ে ক্লাস করলে। আবার আগামীকাল দেখা হবে তোমাদের সঙ্গে এরকমই এডুকেশন অনলাইনে। ভালো থেকো সবাই।